আজকের প্রসঙ্গ ইন্ডিয়াতে এই যে ককরোচ পার্টি। ককরোচ ইংরেজি শব্দ, ককরোচের বাংলা হলো আমাদের বাংলা, এটা হলো তেলাপোকা। ককরোচ পার্টির নাম হলো কেন? ইন্ডিয়ান আদালতের চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের, তিনি, আমরা যেমন পাড়ার দোকানে চা খেতে গিয়ে বলি, আরে আর বলিস না, এসব ছাপরি। তো যেসব কথাবার্তা শব্দ আমরা কলোকিয়ালি লোকাল বন্ধু বান্ধবের সাথে আড্ডা, রাস্তার ধারে চা দোকানে বলতে পারি, ইভেন কোনো পশ 5 স্টার হোটেলে বসে বলতে পারবো কিনা সন্দেহ আছে। অর্থাৎ যখনই এটা একটা ফর্মাল দিক হয়ে যায়, সরাসরি দায়িত্বপূর্ণ জায়গায় থেকে যখন কথা বলতে হয়, তখন যেসব শব্দ ব্যবহার করতে পারি না আমরা, কাউকে তুচ্ছ করে দেখানো, এটা তো ভদ্র সমাজেই বলা যাবে না। এর উপরে ইন্ডিয়ান চিফ জাস্টিস এই ককরোচ বলে তুচ্ছ করছে এখনকার ইয়াংদেরকে। এটা এমন ধরনের ডিসকোয়ালিফিকেশন যে একজন বিচারক থাকার জন্য এটা বাতিল হয়ে যাওয়া উচিত, অযোগ্য হয়ে যাওয়া উচিত। কেন? আপনি যদি বিচারই করবেন, আপনি আগাম যদি মনের ভিতর ধারণা থাকে অমুক লোকটা নিচা, তাহলে আপনি বায়াসড হয়ে যাবেন না, পক্ষপাত তুষ্ট হয়ে যাবেন না? আপনার চোখে কেউ উঁচা নিচা হতে পারে, এই বোধ তো আপনার ভিতরে থাকার কথা না। যদি থাকে তাহলে আপনি ডিসকোয়ালিফাইড, অযোগ্য লোক। আপনার প্রফেশনাল দিক থেকে আপনার পেশার সাথে ফিট করে না আপনার যোগ্যতা। তবুও এই চিফ জাস্টিস এখনো ক্ষমতা আছে। কেন আছে, মোদির কারণে কেন আছে, সেটা নিয়ে একটু পরে আবারও বিস্তারিত ব্যাখ্যা করব। এইটারই প্রতিবাদ, এই স্যাটারটা, এই ঠাট্টাটাকে তারা পজিটিভলি নিয়ে, অনেকটা হাসিনার ভাষায় রাজাকার রাজাকার বলছে, হ্যাঁ আমি রাজাকার, এরকম। তো তারা ককরোচ পার্টি, ঠিক আছে, আমরা পার্টির নামই ককরোচ পার্টি, যাও। সেই মুভমেন্টে গতকালকে সারাদিন ধরে ইন্ডিয়াকে উথাল পাতাল লাগছে। কত লোক হবে? কেউ বলছে 20,000, কেউ বলে 1,00,000। মোট কথা সারাদিন উথাল পাতাল রাখার জন্য যথেষ্ট। কোন নেয়ার মানে সমসাময়িক অতীতে ইন্ডিয়ায় কখনো আন্দোলনের জন্য ইন্টারনেট বন্ধ করে রাখতে হয়েছে আমার মনে পড়ে না, কিন্তু গতকালকে মোদী সরকারকে ইন্টারনেট বন্ধ রাখতে হয়েছে। ফলে বুঝতে পারেন এটা একটা নতুন ধরনের কিছু। আরেকটা ঘটনা, এই পর্যন্ত ইন্ডিয়াতে যে রাজনৈতিক আন্দোলন আমরা দেখে অভ্যস্ত, ইন্ডিয়ার রাজনৈতিক আন্দোলন মানে, ইন্ডিয়ার রাজনীতি মানেই তো হলো সংসদ কেন্দ্রিক। মানে কে কার সংসদ সদস্য কিনে নিয়ে যাচ্ছে, কে কার সাথে জোট বাঁধছে, টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে গেছে, এগুলো হলো মূল বিষয়। ইন্ডিয়ান রাজনীতি মানেই সংসদ। যে দেশের রাজনীতি সংসদ কেন্দ্রিক হয়, এটার একটা নেগেটিভ দিক আছে, মারাত্মক নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিকটা হলো এই যে কোন সত্যিকারের সমালোচনা সেখানে না হয়ে ওই যে এমপি কেনা বেচার ভিতর দিয়ে, আন্ডার হ্যান্ড ডিলিং এর ভিতর দিয়ে জনস্বার্থটা ক্ষুণ্ণ হয়ে যায়। ইন্ডিয়াতে এইটাই প্রধান রাজনীতি। রিয়েল রাজনীতি কখনোই ইন্ডিয়ার সামনে আসতে পারে না, প্রধান রাজনীতি হয়ে উঠতে পারে না। কিন্তু এই স্টুডেন্টদের মুভমেন্টটা রাজনীতির সম্পর্কে ইন্ডিয়ার যে ধারণা, হোল ইন্ডিয়ায় যে ধারণাটা, তাকে উল্টাই দিচ্ছে। ফলে আমাদেরকে দেখতে হবে এটা সেই জায়গা থেকে, এটা তরুণ কিনা, এরা জেনজি কিনা, এগুলো ইম্পর্টেন্ট না। এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই প্রথম রাজনীতি সংসদ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, এর সিগনিফিকেন্স মারাত্মক। একটু খালি হেডলাইনে বলে নেই, এর সমসাময়িক আরেকটা ঘটনা ছিল, নতুন করে জেগেছে। সেটা হলো পাঞ্জাবের কৃষকদের আন্দোলন। কেন? এটা এর আগে বহুবার হয়েছে। কৃষক আন্দোলনগুলো সবসময় পাঞ্জাব থেকে শুরু হয় কেন? এর জবাব হলো, ট্র্যাডিশনালি পুরনো দিনের সমাজ সব দেশেরই। আচ্ছা, তোমরা আগে গ্রামে ছিলা, তারপর গ্রাম থেকে একটা বন্দরে একটা গঞ্জ আসছে, গঞ্জ কেন্দ্র করে একটা শহর গড়ে উঠছে, এই শহরটাই বড় শহর হয়েছে, শহরকে কেন্দ্র করে একটা ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা গড়ে উঠছে, ক্ষুদ্র কুটির শিল্প থেকে বড় শিল্প। তারপর এটা
বিশাল কিছু হয়ে গেছে। তো এই যে সাধারণ ধারণাটা, এই কমন ধারণাটার সাথে পাঞ্জাবের উত্থানটা মিলে না। কেন মিলে না? পাঞ্জাবের এক্সেপশনাল জিনিসটা হলো, এটা আগে থাকতেই কৃষি, কৃষি তো সবাই ছিল, সব সমাজে ছিল, সব দেশেই ছিল, কিন্তু এই কৃষিটা কমার্শিয়াল কৃষিতে রূপান্তরিত হয়ে গেছে। কমার্শিয়াল কৃষি মানে শুরুর দিকে সব সমাজেই পাবেন আপনি চাষাবাদ করছে নিজে খাওয়ার জন্য, বড় জোর আত্মীয় স্বজন, বড় জোর আশপাশে গ্রামে বিনিময় করছে, ওটুকুর ভিতরে সীমাবদ্ধ ছিল। কিন্তু যখন প্রোডাকশনটা তৈরি করে সে, মানে শুরুটা হয় অলওয়েজ, আচ্ছা ঠিক আছে করছি, একটু বাড়তি হয়ে গেছে, আচ্ছা এটা হাটের দিন বেচে দেওয়া। ইউজুয়ালি সপ্তাহে একদিন বা 2 দিন হাট হয় আমাদের সব পুরোনো দিনের সমাজে। তো সেখানে হাটে বেচে দিয়ে আসলো একটু, দুটা কাঁচা পয়সা আসলো, চা বিড়ি খাওয়ার পয়সা হইলো, এরকম একটা ধারণা ছিল। কিন্তু যখন কৃষিকাজটা করাই হয় ক্যাশ মানি নেওয়ার জন্য, জাস্ট লাইক এটা একটা ব্যবসা, জাস্ট লাইক এটা একটা শিল্প কারখানা, এরকম যখন বলা হয় তখন এটা অর্থনৈতিক কৃষি। এইটাই এখনকার কৃষি সব জায়গায়। এর ব্যাপারে সবচেয়ে আগে পায়োনিয়ার, পথ প্রদর্শক হলো আসলে পাঞ্জাব। পাঞ্জাবের আরো একটা প্রবলেম আছে, মানে হিস্টোরিক্যাল প্রবলেম বলবো না, বৈশিষ্ট্য আছে। সেটা হলো যে পাঞ্জাব কিন্তু 2 ভাগে বিভক্ত ছিল, পরে হয়ে গেছে আরো বেশি করে। পুরা পাঞ্জাব, পাকিস্তানের পাঞ্জাব, ইন্ডিয়ান পাঞ্জাব মিলে যে পাঞ্জাব, এই একটা বিরাট এলাকা। এই বিরাট এলাকাটা 47-এর পরে ভাগ হয়ে যায়। শুধু ভাগ হয়ে শান্তি পায় নাই, ইন্ডিয়া থেকে মুসলমানরা চলে আসছে, হিন্দুরা চলে আসছে, সরি ইন্ডিয়া থেকে মুসলমানরা চলে গেছে পাকিস্তান, আর পাকিস্তান থেকে হিন্দুরা চলে আসছে ইন্ডিয়া। হিন্দুরা বলতে দ্যাট ইনক্লুডস শিখ, মূলত বেশিরভাগই তারা শিখ, তারা সবাই চলে আসছে ইন্ডিয়া। এই মাইগ্রেশনের একটা প্যাটার্ন আছে। কিন্তু এসব সত্ত্বেও সে কমার্শিয়াল কৃষিতে ট্রান্সফার করে নিতে পারছে, পুরান দিনের কৃষি থেকে কমার্শিয়াল কৃষি, এটাকে বলছি কমার্শিয়াল কৃষি। এইটাই পরে এখন এমন হয়েছে বাল্ক, বড় ধরনের কৃষি উৎপাদন করতেছে, যেটা একই সঙ্গে মডার্ন টেকনোলজি ইউজ করতেছে। এই জন্য সে ঠিক করে কৃষি পণ্যের মূল্য কি হবে, যেটা আমেরিকাতে এখন বিরাট বিরাট ট্রাক্টর দিয়ে, লেটেস্ট যন্ত্রপাতি দিয়ে চাষাবাদ করছে, একরের পর একর জমি, 5 জন বা 2 জন মাত্র লোক এটা চাষাবাদ করে, কারণ এত অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, তা দিয়ে এটা পারে। তো অতদূর না পৌঁছালেও পাঞ্জাবের কৃষি এই কমার্শিয়ালাইজেশনটা মারাত্মক। ফলে সে কি বলে, হোল ইন্ডিয়াতে কৃষিজাত পণ্যের দাম কি হবে এটা সে ঠিক করতে পারে। এই জন্য পাঞ্জাবের কৃষকরা যখন দিল্লি রওনা দেয়, তখন এটা ম্যাটার করে যায়। এর সাথে জড়িয়ে আছে, ইদানিংকার জড়িয়ে আছে, যে পাঞ্জাবের মুভমেন্টটা 80-র দশক থেকে, যে কারণে ইন্দিরা গান্ধী মারা গেছে, যে তাদের ওই যে গুরু মন্দির, সেই মন্দিরে আক্রমণ করাকে কেন্দ্র করে সেনাবাহিনী ঢুকে আক্রমণ করা হয়েছিল। সেই থেকে তারা ক্ষুব্ধ, তারা বিচ্ছিন্নতাবাদী। এই বিচ্ছিন্নতাবাদী এখানে শেষ হয় নাই, এরই একটা অংশ দলে বলে চলে গেছে কানাডায়, কানাডার সরকারের অংশ হয়ে গেছে, সরকারের মন্ত্রী তারা। বুঝতে পারছেন? একটা বোধহয় প্রদেশই আছে শুধু পাঞ্জাবিদের, তারা কানাডিয়ান। এখন আপনি সহজে এখন মোদি মিয়া আপনি ওদেরকে তুচ্ছ করতে পারছেন না। ফলে এই মুভমেন্টের একটা সমর্থন আছে ওই কৃষি আন্দোলনের ভিতরে। ওকে, এটা পরে আর একটু ডিটেল আনবো। এখন ঘটলো কি আসলে? তাহলে গতকালকে আন্দোলনটার সার কথাটা কি? গতকালকে আন্দোলনটার সার কথা হলো, এই প্রথম রাজনীতি বেরিয়ে চলে যাচ্ছে সংসদের বাইরে। ফলে মোদির জন্য এটা টাফ। টাফ কেন? আপনি সংসদ ভেঙে দিলেন, যেভাবে মমতাকে কুপকাত করলেন, তার দল ভেঙে, দল এখন 2 টুকরা, কয় টুকরা যে আল্লাহ জানে। হিন্দু মুসলমান দাঙ্গা লাগাই দিলেন, এগুলো সব ইজি সংসদীয় রাজনীতির মধ্যে। রাজনীতি যদি সংসদে আটকে থাকে, কেন্দ্রীয় বা লোকাল সংসদে, তাহলে আপনার জন্য আপনি মোদি চ্যাম্পিয়ন এই কাজে, আপনি হিন্দুত্ববাদ এই কাজে চ্যাম্পিয়ন। কিন্তু যখন রাজনীতিটা সরাসরি পলিটিক্যাল ইস্যু, দেন আপনি শেষ। এইটার আপনি হিন্দুত্ববাদ দিয়ে কভার করতে পারবেন না। তাহলে এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মোদির হিন্দুত্ববাদের হাত ছুটে চলে যাচ্ছে রিয়েল রাজনীতি, যেটা এর আগে যতটুকু ছুটে যেতে পারছিল পাঞ্জাবের এই কৃষি মুভমেন্ট, এটা এখন তার চেয়ে অনেক বেশি বড় ধরনের সিগনিফিকেন্স নিয়ে আসতে যাচ্ছে।
ওকে, এটা কম বেশি আপনারা সবাই জানেন, আমি খালি এটাকে এক্সপ্লেইন করে দিলাম কি করে দেখতে হবে এটাকে। সময় কমে যাচ্ছে আমার, পরের প্রসঙ্গটা আসতেছে, এই জন্য এই প্রসঙ্গের পরের দিকটা হলো এটা হলো কেন আসলে, স্টুডেন্টদের মুভমেন্ট হলো কেন। স্টুডেন্টদের মুভমেন্ট পলিটিক্যাল মুভমেন্ট ঠিক সরাসরি তাও না, এটা সরাসরি স্টুডেন্টদের স্বার্থের লড়াই। একটা কি স্বার্থ? ইউনিভার্সিটির বিষয়ক, এডুকেশনাল বিষয়ক না। ইন্ডিয়াতে মেডিকেলে ভর্তি এক জায়গায় হয়, কতগুলো সিট আছে আর কতগুলো হবে। আচ্ছা, তার আগে একটু বলে নেওয়া ভালো আমার, এটা কাজে লাগবে আপনাদের বুঝতে। মোদি আরেকটা কাণ্ড করেছে, শুধু হিন্দুত্ববাদ করেছে তা না। আমরা হিন্দুত্ববাদ দিয়ে বলি ব্যাপারটা, আমি বলি বিশেষ করে, কিন্তু অটুকু শেষ না, হিন্দুত্ববাদের সীমাটা আরো বুঝতে হবে আপনাদেরকে। আমরা যে প্রায় বলি যে একটা শাসক ফ্যাসিজম কায়েম করছে। ফ্যাসিজম কথার অর্থ কি আমরা বেশিরভাগ লোকই বুঝি না, কিন্তু মনে করি এটা একটা গালি। আমরা হাসিনাকে ফ্যাসিজম বলেছি, ফ্যাসিজম একটা গালি। হিটলারকে ফ্যাসিজম বলতাম, এটা একটা গালি। কেন? আমরা স্বৈরাচার বললে অসুবিধা কি? স্বৈরাচার ফ্যাসিজমের ফারাক কি? পরিষ্কার করে জেনে রাখেন, অনেক কাজে লাগবে এটা। ফ্যাসিজম হলো সেটাই যেটা সমাজের একটা অংশ এটাকে সমর্থন করে, যদি করে ওটা ফ্যাসিজম। হাসিনার এই যে রাজাকার আর মুক্তিযোদ্ধার নামে ভাগ বানায়, হাসিনাকে সমর্থন করা সমস্ত কমিউনিস্ট বামপন্থীরা সমর্থন করেছে রাজাকার বললে, এটা ফ্যাসিজম। কেন? এইটা সমাজের একটা সেকশন এটাকে পপুলারলি নিয়েছে, গ্রহণ করেছে, আর পুরো সমাজের মূল সংখ্যাগরিষ্ঠ যারা, তাদের ইন্টারেস্টটাকে কোপাইছে। এবং এইটা দিয়ে যে সে একটা একনায়কতন্ত্র কায়েম করছে হাসিনা, সেটার পক্ষে সাফাই জোগাড় করে দিয়ে গেছে। তাহলে ফ্যাসিজমের ফারাকটা হলো, ফ্যাসিজম মানে কিন্তু সমাজের একটা সেকশন এটা পছন্দ করে, এটার পক্ষে দাঁড়ায়, যুক্তি দেয়, সবাক বানায়, এটা হচ্ছে ফ্যাসিজম। তাহলে মোদির ফ্যাসিজমটা কি? শুধু হিন্দুত্ববাদ না। ওই শুধু হিন্দুত্ববাদ দিয়ে সব সামলানো যায় যদি সংসদ থাকে, রাজনীতিটা কেবলমাত্র সংসদের থাকে, কেন্দ্রীয় সংসদ বা রাজ্য সংসদ, রাজ্যের সংসদ, নট রাজ্য সংসদ। তাহলে ফ্যাসিজমের তৈরি হচ্ছে মোদি যেটাতে অভ্যস্ত, সেটা হলো সংসদ সামলানোর দিক থেকে অভ্যস্ত। এই জায়গায় সে আনপ্যারালাল, কোন দল তার সামনে দাঁড়াতে পারে নাই। আর এর সাথে সে নতুন একটা জিনিস আসলে বেঁধে নিয়ে আসছে ইন্দিরা গান্ধীর আমল থেকে, সেটা হল আদালত ব্যবস্থাটা। সুপ্রিম কোর্টকে তার পগল দাবা করছে, যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছিল ইন্দিরা গান্ধী, সেইটি সে ফলো করতেছে। যেটা কিছুটা আগে আপনাদেরকে দেখিয়েছি আমি, যে একটা চিফ জাস্টিস কি করে সমাজে আর একটা নাগরিককে ককরোচ বলে তুচ্ছ করে, এবং এরপরেও সে কি করে চিফ জাস্টিস থাকে। ইভেন সে বক্তৃতা দিতে গেছে লন্ডনে, স্টেজে হট্টগোল করছে অংশগ্রহণকারী ইন্ডিয়ানরা, মোদি থেকে প্রোটেক্ট করতেছে। কেন? কারণ ওই প্রতিষ্ঠানটাকে সে কিনেছে, কাজে ওকে প্রোটেক্ট করাটা তার দায়িত্ব। ওকে, যে কথা বলতেছিলাম, তাহলে এই ফ্যাসিজমটা যেখান থেকে করে এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এই জন্য মোদির জন্য এটা ভীষণ ধরনের বিপদের একটা জায়গা। ওকে, ফ্যাসিজমের নতুন একটা জায়গা খুঁজতে যাচ্ছে মোদি। তাহলে মোদি কি কি জিনিস ওস্তাদ? একটা হচ্ছে সংসদীয় রাজনীতি, একটা হচ্ছে বিচার বিভাগ, আর পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে ঘুষ খাওয়ায় পয়সা পক্ষে রাখা, এগুলো তো করেই রাখছে। কি কি চলে গেছে, এগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে তার ফ্যাসিজম তৈরি হওয়ার ব্যবস্থা সে করে ফেলছে। নির্বাচন কমিশন এটা তো পুরো পকেটে পড়ে রাখছে। এইবার সে আরেকটা লং টার্ম পরিকল্পনা নিয়েছিল, এডুকেশন সিস্টেমে যারা যারা ভর্তি হতে চায় অথবা সরকারি চাকরি যারা পেতে চায়, তাদেরকে ফেভার করে এইবার এখানে আর একটা দলবাজি করবে। এখানে আর একটা আমরা মুক্তিযোদ্ধার সন্তান টাইপের, ফলে আমাদেরকে এক্সট্রা সুবিধা দিতে হবে। বাংলাদেশের ফ্যাসিজম যেভাবে মুক্তিযুদ্ধ রাজাকার নামে তৈরি করা হয়েছিল, মোদিরও সেই ইচ্ছা ছিল। সেই জন্য এই পুরা ক্ষোভটা হলো ওদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এই জন্য যে শিক্ষামন্ত্রীকে দিয়া এই সুবিধাগুলো কি করে নিজ দলীয় লোকদেরকে বিক্রি করবে, বন্টন করবে। মোদির এই ফ্যাসিজমটা তৈরি হচ্ছিল, এই জন্য এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে এই স্টুডেন্টদের মুভমেন্টটা।
দেখা যাচ্ছে যে এর অলওয়েজ কোশ্চেন ফাঁস হয়ে যায়, এবং কোশ্চেন ফাঁস হয়ে গেলেও সরকার এটা রোধ করার ব্যাপারে কোনো ধরনের আগ্রহ নেই। সরকারি নিয়োগে অথবা মেডিকেলে ভর্তি পরীক্ষা, ওদের মেডিকেলের ভর্তিটাকে নিট বলে, NEET, হোয়াটএভার। সার কথা হচ্ছে এটা হচ্ছে আর একটা ফ্যাসিজম বানানোর উপায়। এই সুযোগ সুবিধা বন্টনের ভিতর দিয়ে এটা কোটারি বানাচ্ছে সমাজের ভিতরে। আমরা হইলাম হিন্দুত্ববাদী, আমরা হইলাম BJP RSS এর লোক, আমরা শ্রেষ্ঠ, বাকিদের থেকে তার একটা শ্রেষ্ঠত্ব, এই হচ্ছে তার মানে টেন্ডেন্সিটা। ওকে, ঘটনাটা ঘটেছে উল্টা। কালকে একই সাথে পাঞ্জাবের ওরাও মাঠে নামছে কৃষকরা, আর স্টুডেন্টরাও মাঠে নামছে। এইবার মোদি পড়ছে বিপদে। এইটা তো সে কখনো চিন্তা করে দেখে নাই। এমন এই যে এক অর্থে নন পার্টিজান মুভমেন্ট, তারা কেউ কোনো পার্টির নাম দিয়ে মাঠে নামে নাই। ফলে সাধারণ মানুষের, স্টুডেন্টদের, ইয়াংদের একটা নিজেদের দাবি, নিজেদের ভবিষ্যতের দাবি, এরা চাকরি পাওয়া নিয়ে, প্লাস এখনকার ইন্ডিয়ান ইকোনমি ক্রমশ পড়তেছে। আমেরিকাতে যেসব স্টক এক্সপোর্টের সুবিধা দিচ্ছিল এতদিন, ট্রাম্প এসে এগুলো সব কেড়ে নিছে, মারাত্মকভাবে সে আঘাত পাইছে। H1 ভিসা দিয়ে যারা যারা আমেরিকাতে যেত আইটির কাজ কাম করতে, রুস্তুম হইতো, এই সবগুলোরে খেদে দিছে। এই দুইটা জায়গা থেকে ইন্ডিয়ার জন্য, মোদী সরকারের জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়েছে যে অর্থনীতি ধসে পড়তেছে। এই ধসে পড়াকে কেন্দ্র করে একদম কুচিয়ে যাওয়া একটা খুদে বিড়াল হয়ে গেছে সে। আর ততই এর চাপটা গিয়ে পড়ছে, চাকরি নাই, স্টুডেন্টদের দাবি এখান থেকে সেই কারণে বাড়তেছে। সো ওভারঅল রিয়েল ক্রাইসিসে পড়ছে মোদি এই জিনিসটা ফেস করতে গিয়ে। দিল্লি সামলাতে পারবে না আমাদের কৃষক মুভমেন্ট। তাই এবার কি করছে, বিশেষত্ব আপনারা অনেকে শুনেছেন কিন্তু খেয়াল রাখেন নাই, ভালো করে খেয়াল রাখেন নাই। দিল্লি যাকে বলা হচ্ছে ইন্ডিয়ান রাজধানী, দিল্লি অরিজিনালি ছিল একটা ডিস্ট্রিক্ট মাত্র। একটা ডিস্ট্রিক্টের কত বড় হবে? তো ইন্ডিয়ান রাজধানী বসাবেন ওই ডিস্ট্রিক্টের ভিতরে, তাহলে কি পরিমাণ জায়গা লাগবে? ফলে ওর 100 গুণ জায়গা লাগে, একটা অবস্থা হয়ে গেছে। তাতে কি হয়েছে, তাতে ওর পাশের যেসব প্রদেশ ছিল, রাজ্য ছিল, সেখান থেকে কিছু করে অংশ কাটিয়ে নিয়ে আসতেছে, কিছু করে অংশ কাটিয়ে নিয়ে আসতেছে। এদিকে নিয়ে আসতেছে উত্তরপ্রদেশ থেকে, আর এদিকে নিয়ে আসতেছে পাঞ্জাব থেকে কেটে আনা একটা আলাদা রাজ্য বানাইছে হরিয়ানা নামে, অনেক আগেই। এখন হরিয়ানার অংশও কেটে নিয়ে গেছে, দিল্লির ভিতরে ঢুকা দিচ্ছে। পাঞ্জাবের অংশ কিছু তো কাটছে বহু আগে থাকতে। এই জন্য দিল্লিতে লেবার ক্লাস জাতীয় ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার মনে করেন, একটা বিরাট সংখ্যা পাবেন আপনি শিক্ষিত। কারণ ইমিডিয়েট শহর যেখান থেকে সারপ্লাস লেবার আছে ওটা ছিল পাঞ্জাব বা হরিয়ানা। দুইটাই কিন্তু শিখ অধ্যুষিত প্রদেশ। ফলে এইসব জায়গা থেকে লোক গিয়া দিল্লিতে ঢুকেছে। সো দিল্লির যে ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, ওয়ার্কিং ক্লাসের ল্যাঙ্গুয়েজ, সেটা শিখ। ফলে শিখ রাজনীতির প্রভাবটা ওখানে অনেক বেশি। তো যেহেতু ডিস্ট্রিক্টটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কাজে ওখানে ঢুকতে দেওয়া যাবে না। তাহলে কোথায় গিয়ে তাদেরকে আটকে দিছে? পাঞ্জাবেই যেন ঠিক মতন অর্গানাইজ না হতে পারে, পাঞ্জাব থেকে তখন থেকে রিয়েল দিল্লিতে ঢুকবে বা হরিয়ানা থেকে ঢুকবে, এই দুটো জায়গাতেই ব্লক করে দেওয়া হয়েছে। তাদেরকে যেখানে ব্লক করে দেওয়া হয়েছে, এই আন্দোলনকারীরা সেখানেই বসে, যে সেখানে অবরোধ করে দিচ্ছে। এতে অসুবিধাটা যেটা হয়েছে যে আপনার অর্থনীতি পুরো ভেঙে পড়বে এখন। হ্যাঁ, রাজধানী ব্লক করে দিতে দেয় নাই, সেটা আপনার আরামে আছে, কিন্তু এটা তো একটা মারাত্মক ব্লক। সো ওভারঅল পুরো জিনিসটা জন্য একটা মারাত্মক চাপ মোদির জন্য। ভান করেছে, আমি আপনার মানে এমন হয়েছে যে দিনে দিনে তাদের সাথে ডেকে নিয়ে এসে কথা বলতে হয়েছে। না, এটা দেখানো ছিল, দেখানোটা কোনো কাজ করে না। এইবার একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদের কৃষকদের সম্পর্কে। কৃষকরা এবার আরো বেশি খেপা কেন? এখন আসেন আবার সেই এই ইন্ডিয়ানদের আলাপের ভিতরে এইবার খলিল ইউনূসের আলাপ। আবার ইন্ডিয়াতে গেছে মোদি, আবার একইভাবে তাদেরকে বলছে যে আমেরিকান পচা গম, আমেরিকান পচা কৃষিজাত পণ্য, সয়াবিন, এগুলো তোমাদের কিনতে হবে। এখন এতে সবচেয়ে বিরোধী হলো পাঞ্জাবের কৃষকেরা। এইবার তাদেরকে কি বলে ব্যাখ্যা দিবে মোদি?
মোদির ইচ্ছা হলো যে একটা আপোষ করে আমেরিকার সাথে ডিল করতে পারলে তার ডাবল লাভ। মিলিটারি স্ট্র্যাটেজিক পয়েন্টে আমেরিকার সাথে থাকলে তার রুস্তুমি বাড়ে। এটা হচ্ছে তার বাড়তি লাভ। কিন্তু এই জিনিসটা, এই বাড়তি লাভের কথায় তুমি এখন ওরা 9 কোটি লোকের হিসাব বলতেছে। 9 কোটি লোক মানে 9 into 6 হবে, কিন্তু এতগুলা লোক এর সঙ্গে এই জড়িত। ফলে ওখানেও মোদিও চেষ্টা করছে আমাদের ইয়ের মতন, খলিল সাহেবের মতন আমেরিকান এসব পণ্য এখানে নিয়ে আসার জন্য। ফলে এটাও একটা বড় কারণ কেন শিখ কৃষকেরা, পাঞ্জাবের কৃষকেরা, শিখ না বলে পাঞ্জাব বলা ভালো ওভারঅল, শিখ পাঞ্জাব কৃষকেরা কেন এটা নিয়ে এই আন্দোলনে যুক্ত হয়েছে। ফলে এগুলো হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে সিগনিফিকেন্স দিক। অর্থাৎ 1 নম্বর দিশাটা হচ্ছে যে এটা পার হয়ে যাচ্ছে। রাজনীতি বলতে যা বোঝা হতো হিন্দুত্ববাদ দিয়ে, মোদি যেভাবে হিন্দু মুসলমান দাঙ্গা বাজাদি করতে পারতো, এইটাকে আর হিন্দু মুসলমান দাঙ্গা দিয়ে কাভার করা যায় না, এমন একটা রাজনীতির ঢেউ এসে পড়েছে। 2 হলো যে এটা আমেরিকার সাথে তার যে গোপনে সম্পর্ক করে নেওয়া, এটাকে সে স্ট্র্যাটেজিক সম্পর্ক হিসাবে, সুবিধা হিসেবে নেওয়া, ঠিক যে অর্থে খলিল বাংলাদেশকে এটা করছে। খলিল আর ইউনূস তাদের পার্সোনাল স্বার্থে আমেরিকা তাদের গুরুত্ব বাড়বে এই জন্য এই চুক্তিগুলো গছিয়েছে। আর ওভারঅল বলতে গেলে আমেরিকার কৃষিজাত পণ্য, যার যে পণ্য প্রতিযোগিতায় টিকতে পারছে না, সেই পণ্যকে জোর করে আরেক দেশে আপনি চাপাই দিবেন। আপনি ট্রাম্প কুতুবাইছেন, ট্যাক্স ধরবেন, না এলে আপনি আমাকে দিতে দেবেন না, আমি যাব না। এতে কি হবে? সোজা হিসাবটা হবে চীনের সাথেই সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক হবে সবগুলো দেশে, কিন্তু ইন্ডিয়া না, সে তো চীনের সাথে করতে পারবে না। এই হচ্ছে ইন্ডিয়ানদের প্রবলেম। এইসব আলোকে আপনারা ইন্ডিয়ান গত দিনের মুভমেন্টটাকে দেখবেন, এর ভবিষ্যৎ যে কোনো ইনফরমেশন যা কিছু পাবেন তাকে বিচার করবেন। এই ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনগুলো যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনারা আবার সে ভুলে এটা একটা হিন্দুত্ববাদী জায়গা থেকে, হিন্দুর ভালো না মুসলমানরা ভালো, এরকম একটা জায়গা থেকে করবেন। আচ্ছা ঠিক আছে, মোদি সাফার করতেছে, এটা আমার জন্য ভালো যেহেতু আমি মুসলমান। না, এটা খুব হালকা আলাপ হলো। সিরিয়াস আলাপ যদি করতে চান, তাহলে মোদির রিয়েল প্রবলেমটা কোথায়, এই প্রবলেমটা কতদূর পর্যন্ত যেতে পারে, এই প্রবলেমের ভিতরে আমাদের সুবিধা অসুবিধা কি, সেগুলো আমরা তার এখান থেকে তাল করতে পারবো। সো এই একার আলোকে এটা দেখানোর জন্য এটা নিয়ে ককরোচ পার্টি নিয়ে ভিডিওটা করেছি। থ্যাংক ইউ।